আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে টিকারিফ টিমের ওনার আরিফ এবং একজন সাইবার এক্সপার্ট। সাইবার সিকিউরিটি নিয়ে দীর্ঘতম অনেক বছর যাবৎ কাজ করতেছি এবং অনেক কিছুই আমি এখানের মধ্যে ফেস করি। বেসিক্যালিভাবে আমি এখানে আপনাদের সাথে দুটা বিষয় শেয়ার করব। যখন আমরা কাজ করতে নামি তখন দেখা যাচ্ছে কি অনেক কিছু ফেস হই আমরা, অনেক বিষয়ের ফেস হই। তো বিস্তারিত কিছু কথা বলার আগে আমি গতকাল একটা কেস নিয়ে একটা আপডেট পোস্ট করছিলাম সকাল ৫টার দিকে, যে স্টেটমেন্ট নেই। ফার্স্ট ছেলেটার স্টেটমেন্টটা শোনো তোমরা, দেন আমি বাকি ভিডিওতে বলতেছি কী মন্তব্য বা কেন আমি মন্তব্য বিস্তারিত আমি আলোচনা করতেছি, ঠিক আছে? তোমরা ফার্স্টে ভিডিওটা দেখো। আর ওই ছেলের ফেস ইমোজি ইউজ করার রিজনটা হচ্ছে যে ছেলেটা ভার্সিটিতে পড়ে, তো আমি চাই না তার লাইফটা নষ্ট হোক। সে কী করছে না। আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। আমি সাদিয়াকে ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি। আমি কোনো সময় ওকে আর ওর ফ্যামিলিকে ডিস্টার্ব করবো না বা কোনো কল বা মেসেজ দিব না। আমার নামে ভুল তথ্যের জন্য আমি স্টেটমেন্টটা দিচ্ছি মুজিব ভাইয়ের কাছে। আচ্ছা, আশা করি ভিডিওটা তোমাদের দেখা হয়েছে, ঠিক আছে? তো গল্পটা একটু শুরু থেকে বলি। গল্পটা হচ্ছে 2024 সালের গতকাল রাত 1টার দিকে আমাকে একজন ছোটো বোনের পরিচিত একটা পার্সন নক দিছে। আমি তাদের নাম সামনে আনতেছি না। ছোটো বোন আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া এই বিষয়টা হচ্ছে তার একটা বড় বোনের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল। সম্পর্কের এককালীন বিশ্বাস ছিল, বিশ্বাসের এককালীন একটা ফিজিক্যাল রিলেশনে রূপ নিয়েছিল। এটা 2023 কি 24-এর ঘটনা। দেন হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপে একটা হচ্ছে 2024-এর মেবি। দুজনেই ঢাকার, ইভেন মিরপুর কথা বলতেছি না আমি। তো দেখা যাচ্ছে কি তাদের মধ্যে যে বোঝাপড়াটা ভালো হয়েছিল, দুইজনের ভার্সিটির ভালো, মানে কি দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট, ঠিক আছে? ছেলে আবার মেয়ের থেকে 1 বছরের সিনিয়র। তো আমি যখন তার সাথে কথা বলতেছি বিষয়টা নিয়ে রাত্রে 1টা বাজে, আমি কাজ করতেছি আরেকটা কেস নিয়ে, হ্যারাসমেন্ট কেস নিয়ে। সেটা হচ্ছে 2023 সালে সর্ট আউট করা কেস। সে 2026 সালে আবার আসছিল আরেকটা সমস্যা নিয়ে। তো বোনটার সাথে কথা বলতেছিলাম, তাও রাতের বেলা। আমাদের কেসগুলো এরকমই, রাত নাই দিন নাই, হঠাৎ করে নক দেয়, তো আমাদের সলভ করতে হবে। মেয়েটার থেকে প্রথম তথ্য যেটা পাইলাম সেটা হচ্ছে যে মেয়েটার সাথে যে রিলেশনশিপটা ছিল, ফিজিক্যাল রিলেশনশিপ, তাদের ব্রেকআপ হয়ে গেছে। রিজনটা ছিল ছেলেটা তাকে ধোকা দিচ্ছে। 2023 মনে হয় ফিজিক্যাল হয়েছে, 2024 রিলেশন শেষ। 2026 রিসেন্ট কয়েকদিন যাবৎ মেয়েটাকে ছেলেটা আবার রিসেন্ট নক দিচ্ছে। তাদের ব্রেকআপের রিজনটা আমি প্রপারলিভাবে জানি না। মেয়েটা বললো যে ছেলেটা তাকে ধোকা দিছে, ঠিক আছে? তো গল্পের শুরু থেকে শুরু একদম এ টু জেড সব কিছু শুনলাম, জিজ্ঞেস করলাম গল্পের উৎপত্তি কোথায়, কেন, কী জন্য। গল্পটা এমন ছিল যে তাদের ফিজিক্যাল রিলেশনের সময় তারা একটা ভিডিও মেক করছে। ভালো করে বুঝিও, আমি কাউকেও বলবো না তোমরা ভুল করো না, ভুল করো, সংশোধনও করো, কিন্তু ভুলের কোনো প্রমাণ রাখেও না, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমি যদি তোমাদের বলি যে তোমরা ভুল করিও না, যে মরার সে এমনি মরবে, যে ভুল করে সে এমনি করবে, কারণ তার মেন্টালিটি সেট আপটা হয়ে যায় ওরকম। তো দেখা যাচ্ছে আমি বলবো যে তোমরা ভুল করো, বাট প্রুফ রাখিও না। এমন কোনো প্রুফ রাখিও না। অ্যাজ এ এক্সপার্ট হিসেবে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, অ্যাডভাইস করতেছি। তোমরা যখন প্রুফ রাখো তখন দেখা যায় কি তোমাদের প্রুফ দিয়ে তোমাদের পরবর্তী ব্ল্যাকমেল হয়। সেটা ছিল না, মেয়েটা একটা সলো ভিডিও, নিউড ভিডিও, মানে কি তুলে নিছে, তুলে নিয়ে দেন ইন্টিমেট হয়েছে। ইন্টিমেট হওয়ার পর তাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছিলো। 26 সালে আসে হঠাৎ করে মেয়েটাকে নক দিয়ে বলছে সেই রিলেশনশিপে আবার আসতে চাই। তো মেয়েটা বলতেছে যে তুমি, তোমার সাথে আমি রিলেশনশিপে যাবো না, তুমি আমাকে ধোকা দিছো। অ্যান্ড মেক ইট নাও টাইম সে তার ভার্সিটির আরেকটা ফিমেল ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে ভয়ভীতি লাগাচ্ছে যে তার সাথে ফিজিক্যাল হয়েছিল, এবং তার কিছু পার্সোনাল ভিডিও অলরেডি পাবলিক হয়ে গেছে। সো মেয়ে যদি তার সাথে দ্বিতীয়বার ইন্টিমেট না হয় বা দ্বিতীয় রিলেশনশিপে না জড়ায়, তাইলে মেয়ের সব কিছু সে পাবলিক করে দেবে। মেয়ের সাথে কথা বললাম, কথাবার্তা মেসেজ করতেই আসে, আমিও মেসেজ রিপ্লাই করতেছি ধীরে সুস্থে। এক পর্যায়ে বুঝতে পারছি মেয়ে ফ্যামিলি জানে না বিষয়টা। মেয়ে মেচে থাকে, মেয়ের বাবা থাকে এক জায়গায়, মা থাকে এক জায়গায় চাকরি ক্ষেত্রের জন্য।
তো মেয়ে এখন যে জায়গায় আছে ছেলে হচ্ছে যে অপোজিট জায়গা, আর ছেলে যে জায়গায় আছে ওই জায়গায় বর্তমানে তার বাবা, মেয়ের বাবা চাকরি করে। আর মেয়ের মা বাবার নাম্বার কিন্তু ছেলের কাছে আছে অলরেডি, ইভেন তাদের মধ্যে একটা কমিউনিকেশন হয় ছেলের সাথে, মেয়ের বাবার সাথে। দেন সবটা জানার পর আমি চিন্তা করলাম যে তাকে সাজেস্ট করবো ফার্স্টে তোমরা এইভাবে লিগাল অ্যাকশনটা নাও। কিন্তু এক পর্যায়ে যখন আমি ছেলের এজ সম্পর্কে শুনলাম, তো বুঝতে পারছি এটা হচ্ছে বয়সের কুরকুরানি, এটাকে বয়সের চুলকানি বলে। তো বয়স কম, মাথার ভিতর মানে কি আজে বাজে চিন্তাধারা, ভার্সিটিতে উঠছে, ভার্সিটির রং গায়ে লাগছে। সো বেসিক্যালিভাবে জিনিসটা তারা করে থাকবে। আর ছেলে তো একলা দোষ না, মেয়েটারও দোষ ছিল, তবে তখন দোষ ছিল। ইন্টিমেট হওয়াটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু দোষ তখন ছিল, এখন নাই। এখন সে চাইতেছে জিনিসটা সরে আসতে। তো যেখানে ব্ল্যাকমেল রানিং রাখছে, দেন আমাকে নিয়ে গ্রুপ করছিল, গ্রুপ করার পর অনেক কথাবার্তা বলছি। এটা কথাটা হয়েছিল আমাদের, কেস আসছে রাত 1টা বাজে, 7-8টার মধ্যে কেস ক্লোজ। ছেলেটা আসলে স্বীকার করছে, ভাইয়া আমার কাছে কিন্তু কোনো কিছু নাই, ওকে জাস্ট ভয় লাগাচ্ছি যাতে ওর রিলেশনশিপে আবার জড়াই। মেয়েটা আমাকে এটাও বলছিল যে ভাই আমি কিন্তু নিজের হাতে ডিলিট করছিলাম, সব কিছু নিজের হাতে ডিলিট করছিলাম, রিসাইকেল বিন থেকে সবখান থেকে ডিলিট করছিলাম, বাট ও কোথায় রাখছে সেটা বলতে পারতেছি না। দেন ছেলের আমি কল তুললাম, কল তুলে সে কল আসতে যাচ্ছে না। তো ছেলেকে একটা ওয়ার্নিং মধ্যে 30 মিনিট তো তোমার সিমের টাট, কারণ বেসিক্যালি বের করা যাবে। আমি যদি কল দিই দেখা যাচ্ছে তার সিমের, এটা সবাই জানো যে সিম ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে তার লোকেশন, তার অ্যাড্রেস সব কিছু আমি ইনশাল্লাহ বের করে দিতে পারবো, এটা আমার জন্য কোনো সমস্যা নাই। বেশিতে আধা ঘন্টার বিষয়, তার লাস্ট লোকেশন কোন জায়গায় আছে, তার ডিভাইস ইনফো, তার ডিভাইসে কয়টা সিম অ্যাক্টিভেট আছে, এগুলো বেসিক্যালিভাবে একটা মানে কি আইনগতভাবে এটা সেট আপটা করা যাবে। আর মেয়ে যে জায়গায় আছে ওই জায়গায় আমার একটা পরিচিত, ওই থানায় পরিচিত একজন পার্সন আমার আছে অলরেডি। আমি রাতে কথা বলছিলাম ভাইয়ের সাথে, কথাবার্তা বলে ভাই বলতেছে ভাই আপনি করেন, কেমনি কী করা লাগে না লাগে আমি দেখতেছি, সমস্যা নেই, চিন্তা করিয়েন না। তো যাই হোক, বিষয়গুলো খুব সিরিয়াস ছিল। এখন বিষয়গুলো সামনে আসলে মেয়েকে হতে পারে মেয়ের মা 2টা থাপ্পড় দিত, বাবা 2টা থাপ্পড় দিত, মেয়ের পড়ালেখা শেষ হয়ে যেত। কিন্তু অ্যাজ এ ছেলে হিসাবে একটা কথা কি তুমি ফেস করতে কি জানো, 11 বছরের জেল ফেস করতা। তুমি মেয়েটাকে ব্ল্যাকমেল করতেছো, আরেকটা ভার্সিটি মেয়েকে রেপ করার পর যে ভিডিওটার কথা তুমি বলতেছো, ওইটা নিয়ে মন্তব্য করতেছো, ওটার জন্য তোমার 1 কোটি টাকার উপরে জরিমানা হবে। এজ এ ছেলে হিসাবে বলতেছি, তোমরা রিলেশনে রাখো, সমস্যা নাই, তবে এমন কোনো রিলেশন রাখিও না যে কারণে তুমি ইন ফিউচার সমস্যায় পড়বা। দেখা যাচ্ছে তোমাকে ধরতে পারতেছো না, দেশের বাইরে আসো, তোমার ফ্যামিলিকে টান দেবে, বর্তমান আইন অনুযায়ী তোমার ফ্যামিলিকে টানতে পারবে। ফয়সালকে ধরতে পারে না, হাদি হত্যা ফয়সালকে ধরতে পারে না, ফয়সালের ফ্যামিলিকে টান দিচ্ছে না, তো বেসিক্যালি তোমার ফ্যামিলিকে টান দেবে। তখন তোমার ফ্যামিলি কী করবে? তোমার তো কুলাঙ্কা জন্ম দিয়ে কি তোমার ফ্যামিলি ভুল করছে? 2022 সালে একটা ঘটনা ছিল, ক্রিমিনাল লয়ার, বাবা হচ্ছে ঢাকা শহরে সবচেয়ে বড় নাম করে ক্রিমিনাল লয়ার, নামটা আমি উল্লেখ করবো না, ছেলে লয়ার। সেম কাহিনী রেকর্ড করছে, মেয়েকে ব্ল্যাকমেল করতেছে। মেয়ে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল তখন, ছোটো বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো, তো অনার্স 2nd ইয়ারে ছিল মনে হয় তখন ও মেয়েটা। এই হইতেছে বর্তমান সময় রক্ষক ভক্ষক হয়ে যায়। লয়ার ছিল, দেন ওটাও ওই সময় সলভ করা হয়েছে। তো ভাই একটা কথা কি, আমরা কি এখানে সলিউশন নিয়ে বসে রয়েছি তোমরা ভুল করবো আমরা সলিউশন করবো? নিজেদেরকে চেঞ্জ করো না, নিজেদের চেঞ্জ করো, নিজেদের ভাই বোনকে চেঞ্জ করো, তোমাদের ভাই বোনের উপর নজর রাখো। যে ভিডিওগুলো, যে আমার এই ভিডিওটা পাইছে, আমি বেসিক্যালিভাবে ধর গোছায় কথা বলতে পারি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমার মুখে আর নাই, স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলি। তোমার ছোটো বোন ভুল একটা করে ফেলেছো, তুমি জানো, থাপ্পড় 2টা মারলা, সমাধান হয়েছে? সমাধান হবে না। ফার্স্টে তোমাকে সমাধান দিতে হবে, ফার্স্টে তোমার ছোটো বোনকে ওই জায়গা থেকে সেভ করে বের করতে হবে। সেভ করার পর 10টা থাপ্পড় দাও। মেয়েটার আজকে ভার্সিটির এক্সাম ছিল, মেয়েটার ভার্সিটির এক্সাম সকালবেলা, মেয়েকে সারা রাত কান্না করছে। তো লাস্টে বিষয়টা সলভ হওয়ার পর যেটা বুঝতে পারলাম, ছেলেটা ওকে ভয়ভীতি লাগাইতেছে। তো আমার কথা হইতেছে যে ভাই তোমরা যেগুলো করতেছো, বাংলাদেশ আইন কি এতটা মানে কি উইক? এটা হইতে পারে পলিটিক্সের ক্ষেত্রে ভিন্ন বিষয়, বাট অ্যাজ এ ফিমেল যদি একজন মেয়ে গিয়ে বলে যে তুমি তাকে নির্যাতন করছো, না নির্যাতন কেস দে, তুমি তাকে ছুঁইছো, যদিও ও মেয়ে কিন্তু একটা কথা, ও মেয়ে অফিসিয়ালি দেখা যাচ্ছে তোমার এজ কিন্তু 18 মাইনাস ছিল, 18-এর নিচে ছিল। বেসিক্যালি ওটা কিন্তু রেপ হিসেবে ধরা হইতো। অরিজিনালি তার বয়স 18 ছিল, বাট ওর যখন হয়েছিল, ইন্টিমেট হয়েছিল তখন 16 বছর অফিসিয়ালি দেখানো হয়েছিল। আর বাংলাদেশ আইন অনুযায়ী অফিসিয়ালি যেটা দেখাই সেটাই বাস্তব।
তো ওই ছেলেরা কিন্তু চাইলে নিয়ে রেপ কেস ধরা দিতে পারতো। বাংলাদেশ আইন কিন্তু দেখতো না ছেলেটা দোষ নাই বা দুজনে ইন্টিমেট হয়েছে, এটা দেখতো না বাংলাদেশ আইন, কিন্তু বাংলাদেশ আইন বলতো এটা ছোট না বলে, এটাই বলতো। তো ভাই তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, যাই করো বুঝে শুনে করো, এমন কোনো কাজ করি না যেটার জন্য তোমরা সামনে সমস্যায় পড়বা। আর অলওয়েজ আমি আরিফ তোমাদের সাথে আছি ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে ভাই আমি যে অলওয়েজ থাকবো এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কারণ ক্ষমতার উদ্যন পতন আছে, ক্ষমতার অধন পতন আছে। সবসময় যে দেখা যাচ্ছে যে আমি তোমারে সেফ দিয়ে এখান থেকে বের করতেছি, এটা এমন না। তোমার নিজের সেফ থাকতে হবে। আমি তোমার সেফ দিয়ে বের করতেছি তাই বলে তুমি ধরো মানে কি প্যারা নিবা না। ভাইয়া আছে, যেমন গতকালকে আমাকে ওই আফুটা বলতেছে, ভাইয়া ইন ফিউচার যদি যোগাযোগ করার চেষ্টা করে বা কোনো কিছু করে তাহলে আপনি কি সাপোর্ট করবেন? আমি তাকে বলছি হ্যাঁ করবো, বাট আমার বেসিক্যালি কথা হচ্ছে যে সে তো আর কিছু করবে না, তার হ্যাডাম আর ধরবে না। সে যদি হ্যাডামে ধরে তাহলে আর সে ইয়াকে দিত না, স্টেটমেন্ট দিত না। তার কাছ থেকে আমি স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এমনি তো নিই নেই, স্টেটমেন্টটা অলরেডি আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি, জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। তো আমার কথা হইতেছে ভাই দেখো সোজা কথা হচ্ছে তুমি যাই করো, তুমি যাই করো, তুমি যদি মনে করো তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো, তোমাকে ধরা যাবে না, তুমি দেশের বাইরে আসো, দেশের বাইরে আসো, দেশের বাইরে থেকে তুমি তোমার দেশে তো মা ভাই বোন আছে, ভাই বোন আছে না, নাকি দাদা তুমি বিক্রি করে দিবা? কানটানা মাথা আসে? বাংলাদেশ সরকার বর্তমানে যে আইনগুলো করা হয়েছে না ওই আইন অনুযায়ী তোমাকে না পাইলে না, আসামিকে না পাইলে আসামি ভাই বোনকে টানো, আসামি 14 গোষ্ঠীকে ঢুকাই দাও। বিষয় হচ্ছে এরকম, তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি, আমার কথা হচ্ছে যা করছো করছো, কিন্তু প্রুফ রাখবে না। আর বিশেষ করে মেয়েদের বলবো ভাই, আমার সোজা কথা যে তোমরা যাই করবা তাই করবা, কিন্তু সোজা কথা নিজেদের ইজ্জত লুঠাই দিচ্ছ সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, প্রুফ রাখিও না। যদি প্রুফ রাখো তাহলে বেসিক্যালি ভাবে তুমি শেষ। তুমি যদি মনে করো যে আমি প্রুফ রেখে দিছি, আমি আমার বয়ফ্রেন্ডকে মানে কি প্রমাণ দিয়ে দিছি, তা অ্যাজ ইউ উইশ, আমি তো কিছু বলতে পারবো না তোমাকে। আমি রিলেশন করো, ফিজিক্যাল হও, অ্যাজ ইউ ওয়াইস, কিন্তু মাথায় রাখবা তোমাদের ওয়াইজে না তোমরা তোমাদের মতো বুঝতেছো, কিন্তু এমন কিছু করিও না যেটার জন্য পরবর্তী তোমরাই সমস্যায় পড়বা। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা তোমাদের জন্য, আমার কথা রাগ করিও না, কিন্তু মাইন্ড করিও না আমার কথা। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা হচ্ছে যে তোমাদের লাইফ তোমাদের সব কিছু, মাগার এমন কোনো স্টেপ নিও না, এমন কোনো ভুল তোমরা করিও না যে ভুলের মাসুল তোমরা দিতে পারবো না। আমি বারবারই বলতেছি তোমরা প্রুফ রাখি দিবা, ভালোবাসার ঠেলায় প্রুফ রাখি দিছ, ওই ভালোবাসার ঠেলায় তুমি ধরো মানে বাস খাবা। আর বিশেষ করে ফ্রি মিক্সিংয়ের একটা বিষয় আছে, আমি যে লাস্ট কথাটা বলতে চাচ্ছি, ফ্রি মিক্সিং। ভাই বিশ্বাস করো, আমরা যখন হাই স্কুলে পড়তাম না, আমরা কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলে না, স্কুলের হেড টিচার কোন ফাঁকে দেখে বলতো, বা স্কুলে এমন একটা টিচার থাকতো যে কোন ফাঁকে দেখে বলতো, দেখে ফেলে না সুযোগে বলতো দেখে আসো তোমার সাথে ওর কী সম্পর্ক, তোমরা এখানে ভাই বোন, ডাইরেক্ট বলতো। তোমাদের বিরুদ্ধে যদি কোনো রকম কিছু শুনি, তোমাদের স্কুল থেকে লাল টিসি দিয়ে রেড টিসি বলা হইতো, রেড টিসি দিয়ে বের করে দেবো পারমানেন্ট। পড়ালেখা আমরাও তো করছি ভাই, তাই না? আমরাও তো যথেষ্ট পরিমাণ, আমরা যে পরিমাণ দেখা যাচ্ছে যে ইয়াতে আছি, ফ্যামিলি যদি ফ্রি মিক্সিং অ্যালাউ করে, ফ্যামিলি অ্যালাউ করতে সুবিধা, ওরা সাহস পাইতেছে। লেবুর মতো ওদের না চেপে ওদের বন্ধুর মতো হন, গার্জিয়ানদের বলবো। তো আপনারা ফ্রি মিক্সিংয়ের সুযোগ দিচ্ছেন, ফ্রি মিক্সিংয়ের সুযোগ না দিলে হাসিটি আমার কাছে আসা কেস 99% হচ্ছে ফ্রি মিক্সিংয়ের জন্য হচ্ছে যে ইন্টিমেট হয়ে গেছে। ভার্সিটির 99% মেয়ের ধরা ইজ্জত নাই। আমার কাছে যদি তুমি দেখে থাকো বোন, কিছু করার নাই, সত্যি কথা বলতেছি আমি। ভার্সিটি একটা মেয়ের সর্বোচ্চ ইজ্জত থাকে ক্লাস 10 পর্যন্ত, এটা সেকেন্ড ইয়ার পর্যন্ত টিকে থাকা এটা সন্দেহজনক। ক্লাস 10 পর্যন্ত তার ইজ্জত সম্মানটা টিকে থাকে, আর এটা সেকেন্ড ইয়ার পর্যন্ত টিকবে কিনা একটা ডাউট আছে। ভার্সিটিতে যে উঠে যদি সে বলে তার কোনো বয়ফ্রেন্ড নাই, সে ইন্টিমেট হয় নাই, সেটা 1% আমার খুঁজে বের করতে বাংলাদেশ থেকে আমার চলে দিতে হবে। আমি বলবো তোমরা অল্প সময় বিয়ে করো, তোমাদের কোরকানের অল্প সময় বিয়ে করো, কিন্তু ভাই আকাম করিও না। আর আমি যদি বলি যে আকাম করিও না বলি, তোমরা আকাম আরও ইস্যু করবা, তো আমি রিকোয়েস্ট করবো না। তোমাদের বলবো তোমরা যাই করো বুঝে শুনে করো, কারণ আমি
ধরো ওই যে এমন কালকে রাতে আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত কাজ করছি আমি, একটা মানুষ বিপদে পড়ছে, দেখা যাচ্ছে ছোটো বোন রেফারেন্স দিছে, নয়তো আমি ধরতাম না। আমি কথা হচ্ছে বাস তোমরা খাইছো, ওখানের মধ্যে আমি আর নাই। যদি ভুলবো তো বসে তো বাস খাইতে, তার একটা কথা ছিল, যথেষ্ট অ্যাডাল্ট তুমি, বাস খাইছো, সো আমি আর কি বলবো তোমার, তুমি নিজের ইচ্ছা বাস খাইছো, তুমি নিজের ইচ্ছা ফিজিক্যাল হইছো, ছেলের দুষ্কি দেবো আর। কিন্তু আমি বলতে পারতাম ছোটো বোনের রেফারেন্স দিচ্ছে, রাগ লাগে, বাট ছোটো বোনের রেফারেন্স দিচ্ছে ওই জন্য কিছু বলতে পারি না। তো এভাবেই যাইতেছে তুই, এভাবেই সময়গুলো যাইতেছে, কী বলবো বলো। কারণ মানুষগুলো না দেখা যাচ্ছে ওই টাইপের হয়ে গেছে। এখন অল্প সময় বিয়ে করে ফেলো, এছাড়া কোনো ওয়ে তোমাদের নাই। তোমরা যদি মনে করো ভার্সিটির খুব বেশি পড়ালেখাগত মেয়েকে বিয়ে করবে না, তাহলে তোমার লাইফেও ধরো ওই যে একটা কথা বলছিল না নেপোলিয়ান, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো, তুমি আমাকে শিক্ষিত না, আমি তোমাকে বলবো তুমি একজন ইজ্জতধারী মা দাও তাকে, তোমার সন্তানকে ইজ্জতধারী, সে অশিক্ষিত হোক, সে পড়ালেখা না জানুক, তার একটা চোখ না থাকুক, হাত না থাকুক, সে লোলা হোক, তার যে সম্মানটা, তার যে আমানতটা, তোমার যে আচ্ছা তুমি স্বামী হিসেবে যে আমানতটা তোমার কাছে প্রাপ্ত, ওই আমানতটা যেন থার্ড পার্টির কাছে না যাক। আমি তোমাকে বলবো এটা হচ্ছে কলিযুগ বলে, ঠিক আছে? তো অ্যাজ এ কলিযুগ, এই যুগে না অনেক কিছু হবে, তবে আমি তোমাকে বলবো কলিযুগ বলো আর যে যুগে বলো না কেন, দেখা যাচ্ছে যে এই যুগটা এমন, এই যুগটা এইভাবে চলতেছে। তো আমি তোমাকে বলবো তোমার সন্তানকে তুমি একজন শিক্ষিত মা দিও না, একজন পদ্মাশীল মা দিও না, একজন ভালো মানুষ মা দাও। আমি বলবো না তুমি পদ্মাবতী মা দাও, কারণ পদ্মার আড়ালে না দুনিয়ার আকাম কুকাম সব করে। আজকাল পদ্মা বলতে আমি বলি ওই যে আমরা একটা সাধু ভাষায় কথা বলি না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বর্তমান পদ্মা স্টাইল হয়ে গেছে ওইরকম। পদ্মা পরবে, দেখা যাচ্ছে বোরকা পরবে, বোরকার সাথে জিন্স পরবে, জিন্সের টাইট প্যান্ট পরবে, বডি শেমিং করবে। সো ভাই এটা তো আর হইল না। বাংলাদেশ থেকে যদি তিনটা জিনিস তুলে দেওয়া যেত তাহলে বাংলাদেশের মধ্যে আর এসব ক্রাইম হইতো না। প্রথমত হচ্ছে ফ্রি মিক্সিং, দ্বিতীয় হচ্ছে সমকামিতা, তৃতীয় হচ্ছে যে যে নির্দিষ্ট বিয়ের আগে, বিয়ের আগে কোনো ছেলে মেয়েকে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্লেসে দেখলে সাথে সাথে প্রশ্ন করা হয় মতো, আমার মতে। হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, ফ্যামিলিগুলো তো চাপ নিচ্ছে না, গভর্নমেন্ট থেকে আমরা একটা রুল করতে হবে, বাই চান্স যদি আপনার মেয়ে ধর্ষিত হয় তার বয়ফ্রেন্ড ধারা, তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনো স্টেপ আমরা নেব না। ইভেন যদি নিই দুজনকে ফাঁসিতে ঝুলাই দেবো, হয়তো দুজনকে ফাঁসিতে ঝুলে নয়তো দুজনকে বিয়ে দিয়ে দেবো। বাংলাদেশে এই আইনগুলো করা দরকার আছে। কারণ দেখা যাচ্ছে আমি যদি প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্য করি, বলবে যে ভাই পুরুষ পর্দা মেনটেন করেন, তার দিকে তাকায়েন না। আমি পর্দা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমার নিজেরই তো পর্দা ঠিক নেই, ঠিক আছে? তো এই হইতেছে কথা। আমি অনেক কথাই বলছি, সব কথার এক কথা হচ্ছে যে আমি ভাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এগুলো নিয়ে। দেখা যাচ্ছে যে 2 দিন পর পর 3 দিন পর পর একটা কেস, এই কেস সেই কেস আসে। আমরা তো মানুষ, তাই না? আমাদের বিরক্ত লাগে। আমাদের ঘরে মা বোন আছে, ওদের এইসব আচরণ দেখে না আমাদের রাগ লাগে, মানে মেজাজ হারাই ফেলি আমরা। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার কথাটা কিছু মনে করিও না তোমরা। দেখা যাচ্ছে যে আমি খুব বেশি বিরক্ত হয়ে কথাগুলো বললাম তোমাদের, অনেক বেশি বিরক্ত হয়ে গেছি এই সাইবার ওয়ার্ক নিয়ে। এই ওয়ার্কটা মারাত্মক রকমের মাদার ফাকার। বাংলাদেশে ধরো মানে কী বলতাম, যাই হোক কিছু বলবো না। আর আমাদের হাতি ভাই হত্যার বিচার তো হবে না রে ভাই, এই যে ধরো এখানে না হলে বিচার কাজও কিন্তু ধরো শুধুমাত্র বাংলাদেশে না, ইউএস না, ইন্ডিয়া না, বা দেখা যাচ্ছে কোনো কান্ট্রিতে যদি না হয়,
যে কোনোখানে বিচার, সেটা হচ্ছে গাজার বিচার হোক, সেটা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার বিচার হোক, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী স্টেপের বিচার হোক, বা দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের স্বৈরাচারের বিচার হোক, কিংবা দেখা যাচ্ছে হাদি হত্যার বিচার হোক, আবরার হত্যার বিচার হোক, তনু সোহাগের বিচার হোক, বা তোফাজ্জলের বিচার, মৃত্যুর বিচার, বা দেখা যাচ্ছে ওই যে সাংবাদিক, ওদের নাম ভুলে গেছি, ওদের মৃত্যুর বিচার, যে কোনো বিচার ভাই একটা জায়গায় কিন্তু হবেই, মনে রাখবা, সেটা হচ্ছে হাসনের বিচার হবে। কারণ হাসর হচ্ছে সর্বশেষ বিচার অবস্থান। এই যে কথা বলতে বলতে কিছু আয়াতের কথা মনে পড়ে গেছে, আমি বের করে নিছি অবশ্য। নিঃসন্দেহে তোমার রব তাদের মধ্যে তার বিচারধারা বিচার করবে। নিঃসন্দেহে তোমার রব তাদের মধ্যে তার বিচারধারা বিচার করবে। সূরা নমলের ৭৮-৭৯ আয়াত। তারপর আরেকটা হাদিসে আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যে বিচারক বিচার করেন সে কিয়ামতের দিন বিচার হিসাবের জন্য হাজির হবে। যে বিচারককে বিচার করতেছে, যে ইভেন্ট বিচার করতেছে না, তাকে ওই দিন কফি দিতে হবে, তুমি এই বিচারটা কেন করো নাই। সো আল্লাহ তাআলা ওই দিনের ওয়েট করতেছি আমরা হাদি হত্যার বিচার বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে আমাদের গরুর মাংসতে আলো কম হয়েছে কেন জানতে চাওয়া আইন মন্ত্রণালয়ের থেকে আশা করতেছি না, বা আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম বা দেশের সবচেয়ে ঊর্ধ্বতন পদে বসতাম, তাইলে এত 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 এই করতাম সেই করতাম, কিন্তু যখন বসলাম তখন আমার পকেট ভরাইলাম। এই টাইপের কথাবার্তা কিন্তু আমাদের আসিফ নজরুল স্যারের মতো বলবে না। দেন দেখা যাচ্ছে যারা জুলাইয়ের কথা বলে, আমি হাসনাতের কথা বলবো না, জুলাইকে পুঁজি যারা করতেছে প্রত্যেকটা সদস্যবৃন্দকে বলবো, ভাই হাদি হত্যার এখনও বিচার হয় নাই, তো চেষ্টা করবো হাদি হত্যার বিচার করার। দেখা যাচ্ছে যে স্বৈরাচার ছিল উনি, যিনি চলে গেছে উনি স্বৈরাচার মানে নিলাম, কিন্তু আপনারা তো স্বৈরাচার না। কেন আমার হাদি ভাইয়ের বিচার হচ্ছে না? হাদির কিন্তু লাস্ট কথা ছিল আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মৃত্যুর বিচারটা তোমরা করিও। এর উপর কোনো কথা আছে বলো? আচ্ছা, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা কথা কিন্তু বলছিল, আল্লাহ স্বয়ং নিজের শক্তি প্রদর্শন করবেন, আকাশ পাতাল তুলে রাখবেন ও বলবেন আমি মালিক ও বিচারক। এটাই এটাই নির্দেশ করে যে চূড়ান্ত কর্তৃত্ব ও বিচার শুধু আল্লাহ। তো ভাই আজকেও কাল কিন্তু আপনাদের মরতে হবে, তো প্রত্যেককে উপদেষ্টা মহোদয়কে বলবো আপনাদের মরতে হবে, একটা সময় মরতে হবে, সঠিক সময় সঠিক বিচারটা করে ফেলেন। এখন আপনার হত্যা বিচার হয় নাই, সোহাগ তনুর বিচার হয় নাই, তোফাজ্জলের বিচার হয় নাই, সাংবাদিক সাগর আর তার ওয়াইফের বিচার হয় নাই, অনেকের বিচার হয় নাই, তামাশা দেখতেছে। ভাই ও চেয়ারে কি যে বসে সে কি তামাশা দেখে, নাকি দেখা যাচ্ছে যে পলিটিক্সের বুঝতে বুঝতে টাকা পয়সার হিসাব বুঝে ফেলে? আমি কোনো সময় আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতাম না। বেসিক্যালিভাবে দেখা যাচ্ছে আমি হচ্ছে যে এমন পার্সন যে সবার সাথে ভালো সম্পর্ক ছিল আমার, রাজনৈতিক দলের সাথে না। প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মীর সাথে যোগাযোগ ছিল, প্লাস আছে, দেখা যাচ্ছে বিভিন্ন থানা থেকে ওই টাইপের। কিন্তু ভাই আমি কোনো পলিটিশিয়ানের সাথে অ্যাড নাই, আমি পলিটিক্স করি না, আমি কারোর চাকরি না, সোজা কথা, আমি কারোর চাকরি না, ঠিক আছে? অনেকে দেখি যে চাকরি শুরু করে দেয়, দেখা যায় কি চারটে এমন একটা অবস্থা, তারা ইসলামিক জগৎটাতে চারটে শেষ করে দেয়। যাই হোক, কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও।